সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। সিম্পল জিওগ্রাফির সম্ভাব্য মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অ্যানালিসিসের আজকের টপিক ভৌগোলিক চিন্তার বিকাশ। আজকের এই প্রশ্নোত্তর আলোচনায় যে সকল টপিকগুলি কভার করা হয়েছে তা হলো প্রাচীন গ্রিক ও রোমান পিরিয়ডে বিভিন্ন দার্শনিক ও ভূগোলবিদদের চিন্তাভাবনা এবং ইউরোপের ডার্ক এজ বা অন্ধকার যুগে ভৌগোলিক চিন্তার বিকাশ। স্ক্রিনের ডান দিকে এমসিকিউ গুলি রাখা হয়েছে। আমি আশা রাখবো দর্শকেরা এই প্রশ্নগুলি পড়ে বা শুনে উত্তর করার চেষ্টা করবেন এবং আমার বিশ্লেষণের সাথে সাথে মিলিয়ে নেবেন। প্রথম প্রশ্ন হচ্ছে, কাকে ভূগোলের জনক বা ফাদার অফ জিওগ্রাফি বলা হয়? অপশন আছে হোমার, এরাটোস্থেনিস, অ্যারিস্টটল, টলেমি। এর সঠিক উত্তর হচ্ছে বি, এরাটোস্থেনিস। এই এরাটোস্থেনিস প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেছিলেন। দ্বিতীয় প্রশ্ন, এরাটোস্থেনিস পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন কিভাবে? অপশন হচ্ছে চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ করে, নীল নদের দৈর্ঘ্য মেপে, সাইন ও আলেকজান্দ্রিয়ার ছায়ার পরিপ্রেক্ষিতে, রোম ও এথেন্সের মধ্যকার দূরত্ব দিয়ে। সঠিক উত্তর হচ্ছে সি, সাইন বা আলেকজান্দ্রিয়ার ছায়ার পরিপ্রেক্ষিতে। এই এরাটোস্থেনিস কি লক্ষ্য করেছিলেন যে সামার সলস্টাইস বা গ্রীষ্মের অয়ন দিনে সাইন বা বর্তমান মিশরের আসোয়ান এলাকায় সূর্য রশ্মির লম্বভাবে পড়ার ফলে সেখানে কোনো ধরনের ছায়া পড়ছিল না এবং এখান থেকে 5000 স্টাডিয়া দূরে আলেকজান্দ্রিয়াতে একটি পোল বা অবেলিস্ক ছিল, যেটাতে সেই লম্ব রশ্মি ছায়া সৃষ্টি করছিল। আর সেই ছায়া 7 ডিগ্রি, অ্যাপ্রক্সিমেটলি 7 ডিগ্রির কোণ সৃষ্টি করেছিলেন। এই থেকে তিনি সেন্টার অফ দ্য আর্থকে কনসিডার করে পৃথিবীর পরিধি বা সার্কামফারেন্স ক্যালকুলেট করেন 2,50,000 স্টাডিয়া বা অ্যাপ্রক্সিমেটলি 40,000 কিলোমিটার, যেটি অনেকটাই সঠিক। 3 নম্বর প্রশ্ন, ভূগোল শব্দটি প্রথম প্রবর্তন করেন কে? হেরোডোটাস, অ্যারিস্টটল, এরাটোস্থেনিস, টলেমি। একটু আগে আমরা আলোচনা করলাম, এর সঠিক উত্তর হবে এরাটোস্থেনিস। তিনি তার জিওগ্রাফিকা গ্রন্থে ভূগোল শব্দটি প্রথম ব্যবহার করেন। এবারের প্রশ্ন, এরাটোস্থেনিসের হিসাবে পৃথিবীর পরিধি কত? অপশন দেওয়া আছে 25,000 স্টাডিয়া, 2,50,000 স্টাডিয়া। একটু আগে আমরা দেখলাম এটা সঠিক উত্তর হচ্ছে 2,50,000 স্টাডিয়া। পরের প্রশ্ন, গ্রিক ভূগোলে সাহিত্যমূলক ধারার সূচনা করেন কে? অপশন হচ্ছে হেরোডোটাস, প্লেটো, অ্যানাক্সিমান্ডার ও হিকাটিয়াস। এর সঠিক উত্তর হচ্ছে হিকাটিয়াস, ডি, হিকাটিয়াস। এই হিকাটিয়াস খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে তার লেখা গেস পিরিয়ডস বইয়ে বিভিন্ন দেশ, শহর ও জাতিগোষ্ঠীর আলোচনা করেন। এক সাহিত্যিক উপস্থাপনায় সেগুলোর তিনি বিবরণ দিয়েছিলেন। পরের প্রশ্ন, ইতিহাস ভিত্তিক ভূগোলের জন্য কে পরিচিত? অপশন আছে এরাটোস্থেনিস, হোমার, হেরোডোটাস, স্ট্রাবো। এর সঠিক উত্তর হচ্ছে হেরোডোটাস। এই হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। তিনি তার ইতিহাস গ্রন্থে বিভিন্ন স্থান, নদী, পর্বত, জাতিগোষ্ঠী যেগুলি ভৌগোলিক বিষয় সেগুলো নিয়ে বিস্তৃত আলোচনা করেছিলেন এবং তিনি বলেছিলেন অল হিস্ট্রি মাস্ট বি ট্রিটেড জিওগ্রাফিক্যালি and all geography must be treated historically. এবারের প্রশ্ন, অ্যারিস্টটলের যুক্তি পদ্ধতি ছিল নির্গম পদ্ধতি, অনুগমপন্থীর প্রায়োগিক আর সংশয়বাদী। সঠিক উত্তর হচ্ছে ডিডাকটিভ বা নির্গমপন্থী। তো তিনি বিশ্বাস করতেন যে সাধারণ নীতি বা তথ্য থেকে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো যায়, আর যেটাকে বলা হয় ডিডাকটিভ রিজনিং। ইন্ডাকটিভ রিজনিং কি? যেখানে নির্দিষ্ট ছোটখাটো উদাহরণ বা পর্যবেক্ষণ বা এক্সপেরিমেন্ট থেকে জেনারেল লস বা সাধারণ তথ্য তৈরি করা হয়। এর প্রোপাউন্ডার ছিলেন ফ্রান্সিস বেকন। আর এম্পিরিক্যাল মানে হচ্ছে পরীক্ষা, অভিজ্ঞতা, পর্যবেক্ষণের মাধ্যমে জ্ঞান অর্জন করা, কোনো ধরনের সেখানে ল বা তথ্য সৃষ্টি হয় না। আর সংশয়বাদী মানে স্কেপটিক্যাল, কোনো কিছু সম্বন্ধে নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত থাকে না, সবসময় একটা প্রশ্ন বা কনফিউশন তাতে থেকে যায়।
এবারের প্রশ্ন, কে নীল নদীর বন্যার কারণ হিসাবে ইথিওপিয়ায় গ্রীষ্মকালীন বৃষ্টিকে দায়ী করেন? অপশন হচ্ছে এরাটোস্থেনিস, টলেমি, হেরোডেটাস অ্যান্ড স্ট্রাবো। সঠিক উত্তর হচ্ছে ডি, স্ট্রাবো। এই স্ট্রাবো করেছিলেন কি, তিনি গ্রিক ভূগোলবিদ ছিলেন। তিনি ইথিওপিয়ায় যে গ্রীষ্মকালে যে বৃষ্টিপাত হতো, অত্যধিক বৃষ্টিপাত হতো, তাতে নীল নদীতে বন্যা হয়, এইটাই তিনি কারণ হিসাবে নির্ধারণ করেছিলেন। 9 নম্বর প্রশ্ন, পৃথিবী গোলাকার এই তত্ত্ব প্রথম কল্পনাগতভাবে প্রকাশ করেন কে? থেলেস, এরাটোস্থেনিস, পাইথাগোরাস আর হিকাটিয়াস। সঠিক উত্তর হচ্ছে পাইথাগোরাস। আমরা এই পাইথাগোরাসকে ত্রিকোণমিতির সূত্রের জন্য চিনি। তিনি গ্রিক গণিতবিদ ছিলেন এবং তিনি প্রথম ধারণা দেন যে পৃথিবী একটি গোলাকার বস্তু, কারণ তিনি বিশ্বাস করতেন যে গোলাকৃতি হচ্ছে সবচেয়ে নিখুঁত সুষম আকৃতির। তো এটা একটা কল্পনাগত চিন্তা ভাবনা ছিল, তাই এটাকে একটি দার্শনিক ও কল্পনাগত তত্ত্ব হিসাবে ধরা হয়। এবারের প্রশ্ন, প্রাকৃতিক অবস্থান বা ন্যাচারাল প্লেস তত্ত্বের প্রবর্তক কে ছিলেন? প্লেটো, অ্যারিস্টটল, এরাটোস্থেনিস, অ্যানাক্সিমান্ডার। সঠিক উত্তর হচ্ছে অ্যারিস্টটল, বি, অ্যারিস্টটল। এই অ্যারিস্টটল তার ন্যাচারাল প্লেস তত্ত্বে বলেছেন প্রতিটি উপাদান, মাটি, জল, বায়ু, আগুন, তাদের স্বভাবজাত গন্তব্যের দিকে গমন করে। যেমন মাটি জল নিচের দিকে চলে যায়, আগুন আর বায়ু উপরের দিকে উঠে যায়। তো ন্যাচারাল প্লেস তত্ত্বের প্রবর্তক ছিলেন অ্যারিস্টটল। এবারের প্রশ্ন, স্কেল অনুযায়ী আঁকা প্রথম মানচিত্র কে আঁকেন? হেরোডোটাস, টলেমি, অ্যানাক্সিমান্ডার, হিকাটিয়াস। প্রথম সায়েন্টিফিক মানচিত্র অ্যানাক্সিমান্ডার এঁকেছিলেন। তো সঠিক উত্তর হচ্ছে সি, অ্যানাক্সিমান্ডার, যিনি প্রথম বৈজ্ঞানিক মানচিত্র আঁকেন। এবারের প্রশ্ন, টেলিওলজি ব্যাখ্যার ধারণা কে প্রদান করেছিলেন? হোমার, অ্যারিস্টটল, হেলস, স্ট্রাবো। সঠিক উত্তর হচ্ছে অ্যারিস্টটল। এই অ্যারিস্টটল সর্বপ্রথম টেলিওলজি বা দার্শনিক ব্যাখ্যার পদ্ধতি দিয়েছিলেন, যেখানে তিনি মানেন যে যে কোনো ঘটনা ঘটার পিছনে একটা উদ্দেশ্য বা লক্ষ্য থাকে। টেলোস মানে লক্ষ্য। তো প্রকৃতিতে প্রতিটি উপাদান বা পরিবর্তন একটি নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য ঘটে থাকে। এটাকে টেলিওলজিক্যাল এক্সপ্লেনেশন বা উদ্দেশ্যমূলক ব্যাখ্যা বলা হয়। এবারের প্রশ্ন, একুমেন শব্দটি কি নির্দেশ করে? বাসযোগ্য পৃথিবী, নাতিশীতোষ্ণ অঞ্চল, দ্বীপ উপদ্বীপ, সমুদ্র অঞ্চল। এর সঠিক উত্তর হচ্ছে বাসযোগ্য পৃথিবী। এরাটোস্থেনিস এই কনসেপ্টটি দিয়েছিলেন, যেটার অর্থ ছিল বাসযোগ্য পৃথিবী। তার সময়ে পৃথিবীকে মূলত 3টি মহাদেশে ভাগ করা হয়েছিল, ইউরোপ, এশিয়া আর লিবিয়া বা আফ্রিকা। থ্যালেস মনে করতেন মহাবিশ্বের মূল উপাদান হলো আগুন, আকাশীয় পদার্থ, জল ও বায়ু। এটা সঠিক উত্তর হচ্ছে জল। থ্যালেস অফ মিলেটাসের মতে পৃথিবী জলের উপর ভেসে আছে এবং সকল প্রাণ ও পদার্থের উৎপত্তি হয়েছে এই জল থেকেই। পরের প্রশ্ন, হেরোডেটাস পরিচিত মানচিত্রবিদ হিসাবে, গাণিতিক ভূগোলবিদ, জাতিতত্ত্ববিদ আর জলবায়ুবিদ। এটা সঠিক উত্তর হচ্ছে এথনোগ্রাফার বা জাতিতত্ত্ববিদ হিসাবে। কারণ এই হেরোডেটাস ছিলেন ইতিহাস ও ভূগোলের সমন্বয়কারী। তিনি জাতি সংস্কৃতি ব্যাখ্যা করায় ইনাকে এথনোগ্রাফার বলা হয়। এটি একটি কনফিউজিং প্রশ্ন। তো ওনাকে আমরা জানি ইতিহাসের জনক, ইতিহাস আর ভূগোলের সংমিশ্রণকারী। তো যখন তিনি ইতিহাস ও ভূগোলের সংমিশ্রণ করছেন, তাকে এথনোগ্রাফার হিসাবে পরিচয় দেওয়া হয়। এবারের প্রশ্ন, রোমান যুগে 17 খণ্ডে কে ভূগোল রচনা করেছিলেন? টলেমি, স্ট্রাবো, হোমার, পসিডোনিয়াস। সঠিক উত্তর হবে বি, স্ট্রাবো। এই স্ট্রাবোর জিওগ্রাফিকা বইটি 17 খণ্ডে বিভক্ত, যেখানে তিনি প্রাচীন বিশ্বের ভৌগোলিক জ্ঞান, বিভিন্ন অঞ্চল, জনগোষ্ঠী এবং তাদের সংস্কৃতি নিয়ে বিস্তারিত তথ্য প্রদান করেছেন। এবারের প্রশ্ন, জলবায়ু অঞ্চল ভাগ করেন কে? হেরোডোটাস, স্ট্রাবো, এরাটোস্থেনিস, টলেমি। সঠিক উত্তর হচ্ছে সি, এরাটোস্থেনিস। এই এরাটোস্থেনিস পৃথিবীকে মূলত 5টি প্রধান জলবায়ু অঞ্চলে ভাগ করেন। একটি উষ্ণমণ্ডল বা টরিড জোন, 2টি উষ্ণমিত বা নাতিশীতোষ্ণ মণ্ডল টেম্পারেট জোন এবং 2টি শীতল মণ্ডল বা ফ্রিজিড জোন। এবারের প্রশ্ন, স্থান নির্দেশে অক্ষাংশ দ্রাঘিমাংশ ব্যবস্থার প্রবর্তন কে করেছিলেন? ক্লডিয়াস টলেমি, হিপারকাস, পাইথাগোরাস,
হিপাটিয়াস। সঠিক উত্তর হচ্ছে বি, হিপারকাস। এই হিপারকাস সর্বপ্রথম অক্ষাংশ ও দ্রাঘিমাংশের যে গ্রিড ভিত্তিক আলোচনা পদ্ধতি, সেই পদ্ধতিতে স্থান নির্দেশের উদ্ভাবন করেন। পরবর্তীকালে টলেমি এই এই অক্ষাংশ ও দ্রাঘিমাংশ ব্যবস্থাটাকে তার জিওগ্রাফিকা গ্রন্থে আলোচনা করেছিলেন। এবারের প্রশ্ন, পৃথিবী কেন্দ্রে স্থির থেকে চারপাশে গ্রহ ঘূর্ণন, এই ধারণা কে দিয়েছিলেন? পৃথিবী কেন্দ্রে থাকে এবং তার চারপাশে অন্যান্য যে গ্রহ গ্রহ নক্ষত্র আছে তারা ঘোরে, এই কনসেপ্টটি কে দিয়েছিলেন? অ্যারিস্টটল, পাইথাগোরাস, প্লেটো আর টলেমি। সঠিক উত্তর হচ্ছে এ, অ্যারিস্টটল। অ্যারিস্টটল প্রথম পৃথিবীকে মহাবিশ্বের কেন্দ্র হিসাবে বা জিওসেন্ট্রিক যে কনসেপ্ট, সেই কনসেপ্টের তিনি ধারণা দিয়েছিলেন। জলবায়ু অঞ্চলের গাণিতিক সীমা নির্ধারণ করেন কে? অ্যারিস্টটল, এরাটোস্থেনিস, টলেমি, হেরোডোটাস। সঠিক উত্তর হচ্ছে বি, এরাটোস্থেনিস। একটু আগে আমরা বললাম, এখানে ভুল লেখা আছে সি, এখানে এটা বি হবে। একটু আগে আমরা আলোচনা করলাম যে এই এরাটোস্থেনিস পৃথিবীকে 5টি প্রধান জলবায়ু অঞ্চলে ভাগ করেন: উষ্ণমণ্ডল, উষ্ণমিত মণ্ডল আর শীতল মণ্ডল। ইউরোপে ডার্ক এজ বা অন্ধকার যুগ কোন সময়কালকে বোঝানো হয়? খ্রিস্টপূর্ব 376 থেকে 1000, 1000 হবে এটা। বি, খ্রিস্টপূর্ব 476 থেকে 1000, 576 থেকে 1000, 676 খ্রিস্টাব্দ থেকে 1000। সঠিক উত্তর হচ্ছে খ্রিস্টাব্দ 476 থেকে 1000 খ্রিস্টাব্দ। 476 খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যের পতন হয়, সেই সময় থেকেই ইউরোপে অন্ধকার যুগকে ধরা হয়, যেটি 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। এবারের প্রশ্ন, আদি মধ্যযুগে প্রাথমিকভাবে কোন প্রতিষ্ঠান ভূগোল চর্চা সংরক্ষণ করেছিল? আমরা জানি যে আদি মধ্যযুগে, আর্লি মিডিয়েভাল পিরিয়ডে অন্ধকার যুগ ছিল। তখন ভূগোল চর্চা মূলত বিভিন্ন ক্যাথলিক চার্চে বা মনাস্টারিতে সেগুলো সীমাবদ্ধ ছিল। সঠিক উত্তর হচ্ছে ক্যাথলিক চার্চ বা বিভিন্ন মনাস্টারি। এবারের প্রশ্ন, টেরা ইনকগনিটা বা পরিচিত ভূমণ্ডল ধারণাটি সংযুক্ত হেরোডোটাস, এরাটোস্থেনিস, টলেমি আর মার্কো পোলো। সঠিক উত্তর হচ্ছে ক্লডিয়াস টলেমি। এই ক্লডিয়াস টলেমি তার জিওগ্রাফিকাতে টেরা ইনকগনিটা বা অজানা ভূখণ্ডের কথা বলেন, যেটা ছিল মানচিত্রে ব্যবহৃত অনাবিষ্কৃত ভূখণ্ডকে নির্দেশ করা হতো। পরের প্রশ্ন, মধ্যযুগীয় খ্রিস্টান ও মানচিত্র কি বোঝাতো? বাণিজ্য পথ, সমুদ্র প্রবাহ, ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে পৃথিবী বিভাগ, নির্ভুল স্কেলে মানচিত্র। সঠিক উত্তর হচ্ছে ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে পৃথিবীর মানচিত্র। এই টিও মানচিত্র ছিল ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পৃথিবীর প্রতীকী বিভাজন। এটা হচ্ছে টিও ম্যাপ, যেখানে দেখতে পাচ্ছি এটা একটা টি এর আকার ধারণ করেছে এবং এটা ওর মধ্যে আছে। এই টি গুলো বিভিন্ন সমুদ্র, আর ও গুলো ছিল এশিয়া, ইউরোপ আর আফ্রিকা, 3টি মহাদেশ। এবারের প্রশ্ন, নিচের কোনটি ইসলামী সভ্যতার ভূগোল সংরক্ষণে সাহায্য করে? কম্পাস, কাগজ, জিপিএস, দশমিক সংখ্যা। সঠিক উত্তর হচ্ছে কাগজ, বি, কাগজ। আরবীয়রা করেছিল কি, চীন থেকে কাগজ নির্মাণের প্রযুক্তি শিখে নেয় এবং তা থেকে তারা মানচিত্র, ভ্রমণ বৃত্তান্ত, ভূগোল সংক্রান্ত পাণ্ডুলিপি ও বইগুলোকে সংরক্ষণ ও প্রচার করতে শুরু করে, যেটা পরে বিপ্লব ঘটিয়েছিল। টলেমির আলমাগাস্ট কে ল্যাটিন ভাষায় অনুবাদ করেন? অপশনগুলি হলো প্লেটো অফ টিভোলি, গেরার্ড অফ ক্রেমন, অ্যালবার্ট ম্যাগনাস, মার্টিয়ানাস ক্যাপেল। সঠিক উত্তর হচ্ছে জেরার্ড অফ ক্রেমন। তিনি 1200 শতকে এই যে টলেমির লেখা আলমাগাস বা আলমেজাস্ট, সেই বইটিকে তিনি ল্যাটিন ভাষায় অনুবাদ করেছিলেন। এবারের প্রশ্ন, অ্যালবার্ট ম্যাগনাস কি নিয়ে পরিচিত? হেলিওসেন্ট্রিক মতবাদ প্রচার, অ্যারিস্টটলের ভূগোল অনুবাদ, অ্যারিস্টটল বিরোধী মত প্রকাশ, চীনের মানচিত্র অঙ্কন। এর সঠিক উত্তর হচ্ছে বি, অ্যারিস্টটলের ভূগোল অনুবাদ। এই অ্যালবার্ট ম্যাগনাস করেছিলেন কি, তিনি অ্যারিস্টটলের যে ভূগোগ্রাফি বইটিকে তিনি ল্যাটিন ভাষায় অনুবাদ ও ব্যাখ্যা করেন, যেটাতে পরে ইউরোপের রেনেসাসের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ ছিল। এই জন্য এই অ্যালবার্ট ম্যাগনাসকে দ্য গ্রেট ম্যাগনাস উপাধিতে ভূষিত করা হয়। এবারের প্রশ্ন, মার্কো পোলোর ভ্রমণ কোন প্রাচীন ধারণাকে চ্যালেঞ্জ করেছিল? সমতল পৃথিবীর ধারণা, জলই প্রাথমিক পদার্থ, বিষুবীয় অঞ্চল বাসযোগ্য নয়, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘোরে। এই তিনটির মধ্যে সি, বিষুবীয় অঞ্চল বাসযোগ্য নয়। আগে ধরা হতো যে বিষুবীয় অঞ্চলে প্রচুর তাপমাত্রা ও বৃষ্টিপাতের ফলে এখানে কেউ বাস করে না,
নাতিশীতোষ্ণ অঞ্চল বা টেম্পারেট অঞ্চলে মানুষ বসবাস করত। কিন্তু মার্কো পোলো যখন বিদেশ ভ্রমণ করছিলেন তখন তিনি দেখেছিলেন বিষুবীয় অঞ্চলে মানুষ বসবাস করে। পরের প্রশ্ন, নিচের কোন শহর ইসলামী জ্ঞান চর্চার কেন্দ্র ছিল না? বাগদাদ, আলেকজান্দ্রিয়া, দামেস্ক আর কায়রো। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা সঠিক উত্তর হবে বি, আলেকজান্দ্রিয়া। এই আলেকজান্দ্রিয়া কি ছিল? আলেকজান্দ্রিয়া প্রস্ফুটিত হয় গ্রিক ও রোমান যুগে, তো আদি যুগে ছিল। আর মধ্যযুগে যখন ইসলামী জ্ঞান চর্চার বিকাশ ঘটছিল তখনকার কেন্দ্রবিন্দু ছিল বাগদাদ, দামেস্ক, কায়রো। এই কায়রোতে আল আজহার ইউনিভার্সিটি আছে, আর বাগদাদকে হাউস অফ উইজডম নামে আখ্যা দেওয়া ছিল। এবারের প্রশ্ন, ক্রিশ্চেনডম বলতে কি বোঝায়? পবিত্র ভূমি, ইসলামী সাম্রাজ্য, গির্জা ও রাষ্ট্রের যৌথ পরিসর, মধ্যযুগীয় মঠ। এর সঠিক উত্তর হবে সি, গির্জা ও রাষ্ট্রের পরিধস্বর। কি হয়েছিল, অন্ধকার যুগে ক্রিশ্চেনডম অনেক পপুলার হয়েছিল, যেখানে পোপ আর কিং দুজনে মিলে একসাথে ক্ষমতা উপভোগ করত, রাজনীতি করত। এবারের প্রশ্ন, টি প্রতীকীটি টি ও মানচিত্র কি বোঝায়? অক্ষরেখা ও বিষুবরেখা, পর্বত ও নদী, ভূমধ্যসাগর ও সংযুক্ত জলপথ, বাণিজ্য কেন্দ্র। সঠিক উত্তর সি, ভূমধ্যসাগর ও সংযুক্ত জলপথ। এই যে উলম্ব রেখা টি এর যে উলম্ব রেখা ছিল সেটা ভূমধ্যসাগর ও এজিয়ান সি কে বোঝাতো, আর অনুভূমিক মানে এই যে অনুভূমিক রেখাটা, সেই অনুভূমিক রেখাটা নীল রিভার ও রেড সি কে দেখাতো। বাকি যে স্পেস গুলো ছিল তো সেটি তিনটি মহাদেশ, এশিয়া, ইউরোপ, আফ্রিকাকে দেখাতো, একটু আগে আমরা দেখালাম। আর যার কেন্দ্রবিন্দু ছিল জেরুজালেম। নিম্নের কোনটি মধ্যযুগীয় অন্ধকার যুগের বৈশিষ্ট্য নয়? ধর্মীয় কর্তৃত্বের আধিপত্য, বৈজ্ঞানিক ও দার্শনিক চর্চার বিকাশ, শিক্ষার অবনতি, শাস্ত্রীয় জ্ঞানের লোপ। সঠিক উত্তর হবে বি, বৈজ্ঞানিক ও দার্শনিক চর্চার বিকাশ। এই যে পঞ্চম থেকে দশম শতাব্দীতে অন্ধকার যুগ হয়েছিল ইউরোপে, সেখানে কি হয়েছিল, বিভিন্ন ধরনের বিজ্ঞান ও শিক্ষার চর্চার প্রায় বন্ধ হয়ে গেছিল। পরের প্রশ্ন, দ্য স্ফেয়ার নামে প্রখ্যাত জ্যোতির্বিদ্যার পাঠ্য বই কে রচনা করেছিলেন? স্যাক্রোবস্কো, অ্যালবার্ট ম্যাগনাস, ক্যাপেলে, রজার বেকন। সঠিক উত্তর স্যাক্রোবস্কো। স্ফেয়ার স্যাক্রোবর্ষের লেখা ছিল, যেটি জ্যোতির্বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ পুস্তক। মধ্যযুগীয় টিও মানচিত্রের কেন্দ্রে কি অবস্থিত ছিল? রোম, এথেন্স, জেরুজালেম, আলেকজান্দ্রিয়া। একটু আগে আমরা আলোচনা করলাম, এটা সঠিক উত্তর হবে জেরুজালেম। মধ্যযুগে ধ্রুপদী জ্ঞান পুনরুত্থান ঘটেছিল মার্কো পোলোর কারণে, ইসলামী অনুবাদ প্রচারে, ধর্ম সংস্কারের ফলে, রোমান সাম্রাজ্যের পতনের ফলে। সঠিক উত্তর হচ্ছে বি, ইসলামী অনুবাদ প্রচারে। ইসলামী মুসলিম পণ্ডিতরা বা আরবীয় পণ্ডিতরা কি করেছিল, গ্রিক ও রোমান দার্শনিকদের যে গ্রন্থগুলো ছিল, রচনা সমূহ ছিল, সেগুলোকে তারা আরবি ভাষায় অনুবাদ করে এবং তা সংরক্ষণ ও উন্নয়ন করে। এই আরবি রচনাগুলোকেই পরে ইউরোপীয় যারা রেনেসার দার্শনিক ছিল তারা ল্যাটিন ভাষা অনুবাদ করে এবং তার ফলে ইউরোপে রেনেসা সৃষ্টি হয়। এবারের প্রশ্ন, অক্ষাংশের ভিত্তিতে বাসযোগ্যতা নির্ধারণের ধারণা কে দিয়েছিলেন? হোমার, প্লেটো, অ্যারিস্টটল, হেরোডোটাস। সঠিক উত্তর হচ্ছে সি, অ্যারিস্টটল। এই অ্যারিস্টটলই অক্ষাংশ অনুযায়ী আবহাওয়া ও মানুষ তাদের সমাজ নিয়ে ব্যাখ্যা করেছিলেন। পরের প্রশ্ন, এরাটোস্থেনিস এর মডেলে একুইমেন বিস্তৃত ছিল রোম থেকে বাগদাদ পর্যন্ত, থুলে থেকে তপ্রবন পর্যন্ত, এথেন্স থেকে কার্থেজ পর্যন্ত, আলেকজান্দ্রিয়া থেকে আন্তিয়ক পর্যন্ত। সঠিক উত্তর বি, থুলে থেকে তাপ্রাবন পর্যন্ত। এবারের প্রশ্ন, মধ্যযুগে ইউরোপে ধর্ম নিরপেক্ষ ভূগোল রক্ষা করত কারা? রাজারা, মঠ ও গির্জা, ব্যবসায়ীরা, সাধারণ কৃষক। সঠিক উত্তর হচ্ছে মঠ ও গির্জা। এই অন্ধকার যুগে যে কিছু ভূগোল চর্চা হয়েছিল, সেই সকল ভূগোল চর্চা কি হয়েছিল, ধর্মীয় পণ্ডিতরা তারা সেগুলো চর্চা করত। এবারের প্রশ্ন, বিষুবীয় অঞ্চল বাসযোগ্য নয় এই বিশ্বাস ছিল আর? হেরোডোটাস, স্ট্রাবো, অ্যারিস্টটল, এরাটোস্থেনিস। সঠিক উত্তর হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটল বলেছিলেন যে যে বিষুবীয় বা নিরক্ষীয় অঞ্চল বাসযোগ্য নয়, কারণ সেখানে প্রচুর বৃষ্টি হয়, অত্যাধিক গরম থাকে, এর থেকে বেশি মানুষ টেম্পারেট জোনে বসবাস করে। এবারের প্রশ্ন, খ্রিস্টান চার্চ কোন মহাবিশ্ব মডেল সমর্থন করত? হেলিওসেন্ট্রিক, কোপারনিকীয়, জিওসেন্ট্রিক, কোয়ান্টাম। হেলিওসেন্ট্রিক মানে সূর্য,
কোপার্নিকাস দ্বারা, জিওসেন্ট্রিক হচ্ছে ভূগোল কেন্দ্রবিন্দুতে আছে, আর কোয়ান্টাম হচ্ছে ফিজিক্স, যেটা কোয়ান্টাম ফিজিক্স, যেটা হচ্ছে বিগ ব্যাং থিওরি। তো এর সঠিক উত্তর হচ্ছে সি, জিওসেন্ট্রিক। এই সময় খ্রিস্টান চার্চ কি মনে করতো, পৃথিবী হচ্ছে মহাবিশ্বের কেন্দ্রবিন্দু এবং অন্যান্য যে গ্রহ নক্ষত্র তারা এর চারিদিকে ঘোরে। এটা একটি বাইবেলীয় ব্যাখ্যা ছিল, যেটি অ্যারিস্টটল ও টলেমিরাও এই ধরনের বিশ্বাস করতেন। পরের প্রশ্ন, মধ্যযুগে ভূকেন্দ্রিক জিওসেন্ট্রিক মতবাদে প্রথম কে প্রশ্ন তোলেন? টলেমি, এরাটোস্থেনিস, জন বুরিডান, হোমার। একটু আগে আমরা বললাম অ্যারিস্টটল, টলেমি, তো টলেমি বাদ যাবে, এরাটোস্থেনিও সেই যুগের, তো তিনিও বাদ যাবেন। তো হোমারও সেই যুগের পুরনো ছিলেন, তিনি তো ইলিয়াড ও ওডিসি লিখেছিলেন। সঠিক উত্তর হচ্ছে সি, জন বুরিডান। তো ফরাসি বিজ্ঞানী জন বুরিডান তিনি ইম্পেটাস বা জড়তাবাদের থিওরি দেন, যেটা পরবর্তীতে নিউটনের যে গতিসূত্র আছে সেটা পথ নির্ধারণ করেছিল। তো তিনি প্রথম জিওসেন্ট্রিক মতবাদ বা ভূকেন্দ্রিক মতবাদকে চ্যালেঞ্জ করেছিলেন। পরের প্রশ্ন, গেস পিরিয়ডিয়াস গ্রন্থের রচয়িতা কে? হেরোডোটাস, হেকাটিয়াস অফ মিলেটাস, এরাটোস্থেনিস, স্ট্রাবো। সঠিক উত্তর হচ্ছে বি, হিকাটিয়াস অফ মিলেটিয়াস। গেস পিরিয়ডিয়াস গ্রন্থটির রচয়িতা ছিলেন হেকাটিয়াস অফ মিলেটিয়াস। এই আজকের আলোচনা। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।